ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বেশি কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। লাল অডিটোরিয়াম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রভাস কুমার বড়ুয়া সড়ক দিয়ে হেঁটে যেতেই বাম দিকের বৃহৎ দালানটিতে চোখ আটকে যায় সবার। পাহাড়ের ঘা ঘেঁষে অপূরব কারুকার্য শোভিত সুবিশাল এই ভবন। এই ভবনটি উদ্বোধনের ২ বছরের মাঝেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রায় ১২০০ আসন ধারণ ক্ষমতা সম্পন্ন বিড় আয়তন বিগত ২৮ বছর ধরে বন্ধ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নীলাভূমি এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি। ২১০০ একরের বিশাল বিস্তৃত ক্যাম্পাস। এই ক্যাম্পাসে যেন নানা রূপের সমাহার। পাহাড়, ঝর্ণা, লেক, সাপ, পাখি, হরিণ সহ বৈচিত্র্য এই ক্যাম্পাসে এনে দিয়েছে ভিন্ন এক মাধুরীযতা। কিন্তু সৌন্দর্যের আড়ালে এক ভয়ঙ্কর রূপের শিকার। কেউ হয়েছেন কখনো? কথায় আছে, যেখানে সুন্দর সেখানেই অসুন্দর। ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম ২০২২ সালের অগাস্ট মাসে। পরীক্ষা দিতে এসেছিলাম বন্ধুদের সাথে। প্রায় ৭ জনের দল, এক একজনের এক এক দিন পরীক্ষা। কাজেই আমাদের প্রায় ৫ দিন ক্যাম্পাসে অবস্থান করতে হয়। একদিকে তারুণ্য, অন্যদিকে মনোমুগ্ধকর ক্যাম্পাসের পরিবেশ। নিজেদের হলে আটকে রাখতে পারছিলাম না। ১০ ঘন্টা জার্নি করে ক্লান্ত হয়ে সেদিনের মতো ঘুমিয়ে যাই। পরদিন আমার আর সামির এক্সাম ছিল। আমাদের সার্কেলে আমি আর সামি ছিলাম সবচেয়ে চঞ্চল। আমাদের আগেই পরীক্ষা শেষ, কাজেই ৫ দিন সময় পাবো বিশ্ববিদ্যালয় ঘোরার জন্য। কোথায় কোথায় ঘুরবো আমরা নেট আর সিনিয়র ভাইদের কাছ থেকে তথ্য নিয়ে রাখলাম। আমরা মহাখুশি, কিন্তু এই খুশি আমাদের জন্য কাল শুরু হলো। ভর্তি পরীক্ষার সময় আমি ছিলাম মহাকবি আওয়াল হল। দুপুরে ডাইনিংয়ে খাওয়ার পর রেস্ট নিয়ে আমরা দুজন রেডি হয়ে বের হলাম। আমাদের উদ্দেশ্য টেলিটক পাহাড়। সিনিয়র ভাইদের থেকে ম্যাপের মাধ্যমে সকল তথ্য খুঁটিনাটি জেনে নিলাম টেলিটক পাহাড়ে ওঠার জন্য। আমরা এগিয়ে যেতে শুরু করলাম। শহীদ আব্দুর রব হল পার হয়েই পাহাড়ের গর্ভে ঢুকে পড়লাম। বঙ্গবন্ধু হল তখনও চালু হয়নি। ডান, বাম আর পেছনে সারি সারি পাহাড়। প্রায় ৩টা পাহাড় পার হয়ে তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। নেমে পড়লাম জঙ্গলের মধ্যে। একটা ছোট খালের মতো অংশ পানি দিয়ে একটা উপত্যকার মতো জায়গায় আসলাম। চারদিকে শুনশান নীরবতা। সামনে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়। ঝিঁঝে পোকার ডাকের শব্দ শোনা যাচ্ছে সন্ধ্যার আগেই। সামি খুব সাহসী, আমিও কম না। কোনো ভয় আমাদের স্পর্শ করতে পারে না। সূর্য হেলে যাচ্ছে আর আমি আর সামি ক্লান্তি নিয়ে পাহাড়ে উঠছি। দূর থেকে দ্বিতীয় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে শুরু একটা মেলবন্ধন। রাস্তা একটার সাথে আরেকটা কত দূরে, তবুও যুক্ত। কত সুন্দর এই সৃষ্টিকর্তার সৃষ্টি ভেবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ। আমরা বারবার হারিয়ে ফেলছিলাম নিজেদের। এমন সময় ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বৃষ্টি শুনছিলাম ক্যাম্পাসে হুটহাট বৃষ্টি হয়। তাই বলে এমন পরিস্থিতিতে ফেরার পর এই পাহাড় পেয়ে নেমে আসা এখন বেশ কঠিন। আরেকটা ঝামেলা হচ্ছে, আমাদের নামতেও হবে। এজন্য আমাদের আরও ২টো পাহাড় ক্রস করতে হবে। গাছের ডাল ভেঙে হাতে নিলাম, নরম মাটিতে পিছলে যেন না পড়ে যাই। খানিক যেতেই একটা দৃশ্য দেখলাম, খানিক অবাক হলাম। একটা বৃদ্ধ মানুষ দূরে বৃষ্টির মধ্যে খালি গায়ে নিজের দুহাঁটুর মাঝে মাথা ঢুকিয়ে চুপচাপ পাহাড়ের এক কিনারায় বসে আছে। একবার ভাবলাম আমাদের মতো চলে যাই, কিন্তু সামির পিঠাপিড়িটি ওই দিকে এগুতে লাগলাম। অন্ধকার হয়ে আসছে। লোকটার কাছে এগোতেই একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। আমরা নিশ্চিত আওয়াজটা ওনার না। আমরা যত এগিয়ে যাচ্ছি আওয়াজটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছিল।
আমি ধপ করে সামির হাত ধরে ফেললাম। এই থাম, অন্ধকার হয়ে গেছে, চল যাই। ও বলল, দেখি না লোকটার কাছে গিয়ে কি হয়, দেখি না একটু গিয়ে। এমন সময় মাগরিবের আজান কানে আসলো। আমার পরিবেশটা খারাপ লাগা শুরু করলো। আমরা ওনার কাছে গিয়ে ডাক দিলাম। উনি দ্বিতীয়বারে মাথা না তুলতেই বললেন, আমার চাষ করা বেগুনের ঝুড়ি পাহাড় থেকে নিচে পড়ে গেছে। উনি বললেন, তোরা এই সময় এখানে কি করিস? আবার চমকে উঠলাম। তুই করে কেন বলল? লোকটা এখনো মাথা তুলে আমাদের দেখেনি। বিষয়গুলো আমার কাছে কেমন যেন লাগা শুরু করলো। স্বামীকে বললাম, আয় তো। ওকে টানতে টানতে নিয়ে আসলাম। আসার পথে পেছনে তাকিয়ে দেখলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসছে। বিশ্বাস করেন, আমার আত্মাটা তখন কেঁপে উঠল। এত বিশ্রী হাসি আমি জীবনেও দেখিনি। ততক্ষণে থেমে গেছে কাঁপা কাঁপা অস্থির মন নিয়ে আমরা একটু সামনে আসতেই একটা দৃশ্য আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবার মতো অবস্থা করে দিল। যে মানুষটা আমরা তখন দেখলাম, 5 মিনিটের পথ এসে দেখি অন্ধকারে একটা পেয়ারা বা এমন ধরনের কোনো গাছের ওপর ওই মানুষটি বসা, আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমার মস্তিষ্ক বিকৃতির মতো অবস্থা। এমন পাহাড় সামনে স্যান্ডেল ফেলে আমরা সোজা দৌড় দিলাম। সেই দিকে লোকটা আমাদের দিকে পেয়ারা ছুঁড়ে দিচ্ছে আর উত্তমভাবে হাসছে। আমরা দৌড়াচ্ছি। আমাদের সামনে সরু একটা ঝাড়ের মধ্যে দিয়ে আমরা দৌড়াচ্ছি। আমাদের পা চলছে না। স্বামী আমার সামনে, আমার চোখে পানি। স্বামীর হাটে সমস্যা। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে বিভিন্ন ঘরের মতো খসখসে গাছের পাতার আঘাতে। সামনে টেলিটক পাহাড় আর টাওয়ার দেখা যাচ্ছে। আমরা দৌড়াতে দৌড়াতে ওখানে এসে পিছু তাকিয়ে দেখলাম, না, কিছু নেই। স্বস্তির নিঃশ্বাস। হঠাৎ পেছন থেকে স্বামীর মাথার পেছনে অংশে একটা পেয়ারা এসে ওর মাথায় সজোরে আঘাত করলো। ও আঘাতে বসে পড়ল আশ্চর্যজনকভাবে। সাথে সাথেই উল্টো দিক থেকে আরেকটা আসলো আমার দিকে। আমার হাঁটুতে লেগে জিনিসটা গলে গেল। গন্ধে বুঝলাম এটা গাব ফল। স্বামী নাড়াচড়া করতে পারছে না। আমি চিৎকার শুরু করে দিলাম, হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি। ভাই বলছিল পাহাড় থেকে একটা সিঁড়ি আছে, মূল রাস্তায় আসতে 5 মিনিটের সময় কম লাগবে। আমি দিশেহারা হয়ে ছুটছি, রাস্তা পার হচ্ছি না। দূরের ল্যাম্পপোস্টের আলোতে ছায়া ছায়া ভাবে আমি সেই দূরের পাহাড়টিকে দেখছি এবং পাহাড়ের থেকে সিঁড়ি দেখতে পেলাম। স্বামীকে আমি টেনে টেনে নিয়ে আসছি আর জোরে জোরে চিৎকার করছিলাম। এত নিঃস্ব অবস্থায় আমাকে আগে কখনো আর পড়তে হয়নি। সমাজবিজ্ঞান অনুষদের সামনে রাস্তা দেখা যাচ্ছে। একটা ঘাট দেখলাম আমাদের দিকে এগিয়ে আসছে টর্চ হাতে করে। আমাদের দুজনের চোখে পানি, শরীর বৃষ্টি আর ঘামে ভেজা। দুজন এই রাস্তায় বসে পড়লাম। রাস্তার 5-7 জন মানুষ আর এই রিক্সা চালকেরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসলো। তখন একটা সাইনবোর্ডে দেখলাম নিরাপত্তার কারণে এই পাহাড়ে ওঠা নিষেধ। ওনারা আমাদের ক্যান্টিনের ছাউনিতে বসালেন, কলা খেতে দিলেন। আমাদের মুখে কোনো কথা নেই, কথা বলার পরিস্থিতিও আমরা ছিলাম না। একজন রিক্সা চালক বললেন, ওদের সাথে কিছু হয়েছে। আমাদের পকেটে হাত দিয়ে দেখলেন, বললেন, ফোন মানিব্যাগ তো সবই আছে, তার মানে ছিনতাই হয়নি। তখন স্বামী ওনাদের সব ঘটনা খুলে বললেন। ঘাট বলল, এখানে আগে ছিনতাই হতো অনেক বেশি, অনেক সময় মানুষকে হত্যা করাও হতো। অনেকে এমন অশুভ শক্তির প্রভাব এখানে ফিল করে। তেমনি কিছু একটা কবুল হয়তো আপনারা পড়েছিলেন। ওনারা পাশের হল থেকে একজন হুজুর ভাইকে ডেকে নিয়ে এসে পানি পড়া দিলেন। একজন রিক্সা চালক ঠিক করে দিয়ে আমাদের হলে পৌঁছে দিলেন। আমরা কাউকে কিছু না বলে চুপচাপ ভাবতে থাকি, কি হলো আমাদের সাথে, কি হলো? এই প্রশ্নের উত্তর আজও আমরা পাইনি। পরের দিন আমরা দুজনে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাসায় চলে আসি। দুজনে কিছুদিন জ্বরে ভুগছিলাম। আমরা দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আর স্বামী আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ও এখনো ওই পাহাড়ে ঘুরতে যায় বন্ধুদের সাথে। অনেক খুঁজেছে ওই গাছটা, কিন্তু আর খুঁজে পায়নি। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন।
চমৎকার একটি ঘটনা উপস্থাপনা করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভৌতিক ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।